আপনারা শুনছেন সোনিক স্টোরিজ। আপনারা শুনছেন সোনিক স্টোরিজ, যেখানে গল্প জীবন্ত হয়ে ওঠে। আগে মশাই, এই বাড়িখানা নিয়ে আমি রীতিমতো বিপদে পড়ে গিয়েছি। খবরের কাগজে যা বেরিয়েছে তা মিথ্যে নয়। এ বাড়িতে গেল 3 মাসের মধ্যে 3জন লোক মারা পড়েছে, আর সেই তৃতীয় মৃত্যুই রহস্যময়। এ বাড়িতে আর বোধ হয় নতুন ভাড়াটাই আসতে রাজি হবে না। ব্যাপারটা আমাদের একটু খুলে বলবেন কি? ব্যাপারটা এখন সবাই জানতে পেরেছে, সুতরাং আমার আপত্তি নেই। হ্যাঁ, এই বাড়িতে যিনি শেষ ভাড়াটে ছিলেন সেই রামময় বাবুর নাম আমরা শুনেছি। উদ্ভিদবিদ্যা নিয়ে গবেষণা করে তিনি খুব নাম কিনেছেন। আগে হ্যাঁ, তিনি আসবার আগে কিন্তু আমার বাড়িতে কোনো দুর্নামই ছিল না। কলকাতার কাছেই যতটা সম্ভব নির্জনে বসে উদ্ভিদশাস্ত্র আলোচনা করবেন বলেই এই বাড়িখানা তিনি ভাড়া নিয়েছিলেন। বাড়ির পিছনকার বাগানে তিনি হরেক রকম দামি গাছগাছরা আনিয়ে নানা রকম পরীক্ষা করতেন। পাছে কোনো অনভিজ্ঞ লোক তার বাগানে গিয়ে গাছগাছরার ক্ষতি করে, সেই ভয়ে কারুকে তিনি সেখানে যেতে দিতেন না। এ বিষয়ে তার নিষেধ ছিল খুব স্পষ্ট। কিন্তু মাস তিনেক আগে একদিন সকালবেলায় দেখা গেল রামময় বাবুর উড়ে বেয়ারাটার মৃতদেহ বাগানের ভিতরে পড়ে রয়েছে। তার সর্বাঙ্গে লম্বা লম্বা কালশিরা, তার দেহকে যেন অনেকগুলো দড়ি দিয়ে খুব শক্ত করে বেঁধে ফেলা হয়েছিল। তার গলাতেও ফাঁসির দাগ। কিন্তু সবচেয়ে আশ্চর্য আর ভয়ানক ব্যাপার হচ্ছে, তার দেহের ভিতরে এক ফোঁটাও রক্ত বা রস ছিল না। কে যেন তার শরীরের সমস্ত রক্ত আর রস একেবারে নিংড়ে বার করে নিয়েছিল। পুলিশ এলো, কিন্তু আজ পর্যন্ত এ হত্যাকাণ্ডের কোনো কিনারাই হয়নি। রামময় বাবু রটিয়ে দিলেন তার বাগানে ভূত আছে, কেউ যেন আর তার ত্রিসীমানায় না যায়। তারপর থেকে রামময় বাবুও কি আর বাগানের ভিতর যেতেন না? যেতেন বই কি, বাগানের ভিতরেই তার সারা বেলা কেটে যেত। তারপর শুনুন, মাস দেড়েক আগে আর এক সকালে বাগানের ভিতরে আর একটা অচেনা লোকের মৃতদেহ পাওয়া যায়। পুলিশের তদন্তে প্রকাশ পায় সে হচ্ছে একজন পুরনো দাগি চোর। চুরি করার মতলবেই এখানে এসে বেঘরে প্রাণ হারিয়েছে। সে হতভাগ্যের গায়েও ছিল তেমনই লম্বা লম্বা কালশিরার ডোরা, আর দেহের ভিতরেও এক ফোঁটা রক্ত বা রস ছিল না। তারপর রামময় বাবু কেমন করে খুন হলেন সেই কথা বলুন। খুন? না, খুন নয়। সপ্তাহখানেক আগে বাড়ির একটি ঘর থেকে রামময় বাবুর মৃতদেহ পাওয়া যায় বটে, কিন্তু ডাক্তাররা পরীক্ষা করে বলেছেন তাকে কেউ হত্যা করেনি। হৃদযন্ত্রের ক্রিয়া হঠাৎ বন্ধ হওয়াতেই তার মৃত্যু হয়েছে। আচ্ছা, তার দেহেও কি কালশিরার দাগ ছিল? রক্ত আর রস কেউ শোষণ করেছিল? না না, মোটেই না। তার মৃতদেহের অবস্থা ছিল সম্পূর্ণ স্বাভাবিক, কিন্তু হুজুগে লোকেরা তা বিশ্বাস করবে কেন? রামময় বাবুর মৃত্যু নিয়েও তারা মহা হইচই লাগিয়ে দিয়েছে। আপনার আর কিছু বলবার নেই? আছে, তবে সে বিশেষ কিছু নয়। রামময় বাবু মারা পড়বার আগেই ওই বাগানের ভিতরে প্রায় ইঁদুর, ছুঁচো, পেঁচা, বাদুড় আর চামচিকের মরা দেহ পাওয়া যেত। তাদের দেহেও রক্ত কি রস থাকতো না। আপনি যেসব জীবের নাম করলেন তারা সবাই নিশাচর। বাগানে কি মরা কাক, চিল বা চড়াই পাখি পাওয়া গেছে? না, ও বাগান সাংঘাতিক হয় রাত্রেই। সন্ধ্যার পর আজকাল ওর আশপাশ দিয়ে কেউ তাই হাঁটতে চায় না। সকলেরই বিশ্বাস রাত্রে ওখানে পিশাচের আবির্ভাব হয়। রামময় বাবুর মৃত্যুর পর থেকেই বাড়িখানা খালি পড়ে আছে। ওখানে আর কেউ থাকতে চাইবে বলে মনে হয় না। কিন্তু আমরা যদি ওখানে কিছুদিন থাকতে চাই? বাড়িওয়ালা খানিকক্ষণ বিস্মিত চোখে কুমার ও বিমলের মুখের দিকে তাকিয়ে রইল। তারপর বলল, তাহলে আমার আপত্তির কোনো কারণ নেই, কিন্তু মনে রাখবেন, সব কথা শোনবার পরেও ওখানে গিয়ে আপনারা যদি কোনো বিপদে পড়েন, সেজন্য আমাকে আবার পরে দায়ী করতে পারবেন না। কিন্তু আমি ভাড়া দিই অর্থ লাভের জন্য, নরহত্যার জন্য নয়। আপনি নিশ্চিন্ত থাকুন,
আমাদের রক্ত শোষণ করে আজও বোধহয় এমন পিশাচের সৃষ্টি হয়নি। তাহলে এই কথাই রইল, আজ বিকেলেই আমরা ওই বাড়িতে গিয়ে উঠব। বিমল ও কুমার বিকেলের পর সেই রহস্যময় বাড়িতে এসে উঠল। টলিগঞ্জ থেকে যে পথটি রিজেন্ট পার্কের পাশ দিয়ে গড়িয়াহাটের দিকে চলে গেছে, তারই এক পাশে এই সঙ্গীহীন বাড়িখানা দাঁড়িয়ে আছে। চারিদিকে ধু ধু করছে মাঠ আর শস্য ক্ষেত। মাঝে মাঝে এক একটা পোড়ো পুকুর বা জলাভূমি অস্তগামী সূর্য কিরণে চকচক করে উঠছে। জায়গাটা নির্জন বটে। বাড়ির পিছনেই খানিকটা জমি পাঁচিল দিয়ে ঘেরা। এটাই হচ্ছে রামময় বাবুর বাগান। বাগানের ঠিক উপরেই দোতলার একটা ঘরে গরম জলে চা মেশাতে মেশাতে বিমল বলল, আচ্ছা কুমার, তুমি ভূত, পেতনি, পিশাচ এসবে বিশ্বাস করো? সাধারণ লোকে যখন ভূতের গল্প বলে তখন আমি তা হেসে উড়িয়ে দিই, কিন্তু বৈজ্ঞানিক পণ্ডিতেরাও যখন ভূত প্রেত নিয়ে মাথা ঘামান তখন তার হেসে উড়িয়ে দিতে পারি না বটে, কিন্তু বিশ্বাস করতেও প্রবৃত্তি হয় না। পিশাচরা নাকি মানুষের মতো দেহধারী হলেও মানুষ নয়। অনেক সময় প্রেতাত্মারা নাকি মানুষের মৃতদেহের ভিতরে এসে আশ্রয় নেয়। তখন সেই মরা জ্যান্ত হয়ে জীবিত মানুষদের রক্ত চুষে খায়। লোকের কথা মানতে গেলে বলতে হয়, পাশের ওই বাগানে অমনই কোনো জ্যান্ত মরা রোজ রাত্রে জীবজন্তুর রক্ত শোষণ করতে আসে। বিমল ও কুমার দুজনেই জানলা দিয়ে বাগানের দিকে তাকালো, কিন্তু তখন সন্ধ্যার অন্ধকারে বাগান আচ্ছন্ন হয়ে গিয়েছিল। বিমল চা ঢালার পর একটা কাপ কুমারের দিকে এগিয়ে দিয়ে বলল, কিন্তু এই নির্বোধ পিশাচটা রক্তপানের জন্য কি আর কোনো ভালো জায়গা খুঁজে পেল না? ওই পাঁচিল ঘেরা বাগানটুকুর ভিতরে কটা জীবী আসতে পারে? সামনে টেবিলের ওপরে একটা চাপড় বসিয়ে দিয়ে কুমার বলে উঠল, ঠিক, বাগানের বাইরে এত বড় বড় জীব থাকতে সে এখানে বসে অপেক্ষা করবে কেন? হ্যাঁ, তবে যদি বলো এই পিশাচটা অত্যন্ত বিলাসী, কবির মতো, ফুলের গন্ধ শুঁকতে ভালোবাসে, তাহলে দেখো, আমি ওসব কিছুই বলতে চাই না। আমার মত হচ্ছে এখানে পিশাচ টিশাচ কিছুই আসে না। বিমল মৌন হয়ে চা পান করতে লাগলো। কুমারও কিছু বলল না। চারিদিকে সন্ধ্যার নীরবতা ক্রমেই বেশ ঘনিয়ে উঠেছে। হঠাৎ পাশের ঘরে একটা শব্দ হলো। কে যেন কি একটা মাটির উপরে ফেলে দিল। বিমল ও কুমার দুজনেই চমকে উঠে দাঁড়ালো। তারপর দ্রুত পায়ে পাশের ঘরে ছুটে গেল। ঘরের মাঝখানে রয়েছে একটা মস্ত বিড়াল। বিমল হাসি মুখে গর্জন করে বলল, তবে রে দুরাত্মা পিশাচ, এমন করে আমাদের ভয় দেখানো? দাঁড়া তো। বিড়ালটা প্রকাণ্ড একটা লাফ মেরে জানলা পথে অদৃশ্য হয়ে গেল। কিন্তু তার কয়েক সেকেন্ড পরেই বাগানের ভেতর থেকে একটা বিড়ালের অত্যন্ত তীক্ষ্ণ ও অস্বাভাবিক আর্তনাদ জেগে উঠল। মাত্র একবার, তারপরেই সব চুপচাপ। বিমল আশ্চর্য হয়ে বলল, বাগানে গিয়ে বিড়ালটা অমন চেঁচিয়ে উঠল কেন? কুমার দরজার দিকে এগোতে এগোতে বলল, দাঁড়াও, আমি দেখে আসছি। খবরদার, চাঁদ একবার কাল সকালে দেখালেই চলবে। মনে রেখো, রাত্রে ও বাগান বিপজ্জনক। কি বলছো এসব? তুমি ভয় পেয়ে গেলে নাকি? না ভাই, একে ভয় বলে না, এ হচ্ছে সাবধানতা। সকালে আগে বাগানটা দেখি, তারপর ওখানে রাতে থাকবো। রামময় বাবুর বাগান সাধারণ লোকের কাছে বিশেষ উল্লেখযোগ্য বলে মনে হবে না, কারণ সকলে যেসব বিখ্যাত ফুল গাছকে আদর করে তাদের কোনোটাই সেখানে নেই। কিন্তু সেখানে যেসব গাছগাছড়া রয়েছে তার অনেকেরই পরিচয় বিমল ও কুমার জানে না।
ফার্ন, পাতাবাহার, ঝাউ, ক্যাকটাস ও পাম জাতীয় এমন অনেক গাছ সেখানে রয়েছে বাংলায় যাদের দেখা মেলে না। একদিকে রয়েছে অনেক রকমের অর্কিড। বিমল বলল, কুমার, তোমার আমারও তো বাগানে শখ আছে, কিন্তু এরকম অর্কিড কখনো দেখেছো কি? না 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 না, এগুলো বোধহয় ভারতবর্ষের অর্কিড নয়। বাহ বাহ, কি চমৎকার! দেখো দেখো কুমার, দেখো। আর সব অর্কিডের মাঝখানে বাঁধানো বেদির উপরে যে প্রকাণ্ড অর্কিডটা রয়েছে, অর্কিডটা যে অত বড় আর তার ফুল যে এমন অদ্ভুত হয়, না দেখলে আমি তা বিশ্বাসই করতাম না। গাঢ় বেগুনি ফুল, আর তার প্রত্যেক পাপড়ির মুখ থেকে যেন চকটকে রক্ত ঝরে পড়ছে। রক্তমুখ অর্কিড ফুল। কুমার সেদিকে এগিয়ে গিয়েই বলে উঠল, বিমল, শিগগিরই এসো তো এদিকে। বিমল কয়েক পা এগিয়ে গিয়ে স্তম্ভিত চোখে দেখল কালকে সেই বিড়ালটার মৃতদেহ সেখানে আড়ষ্ট হয়ে পড়ে রয়েছে। দুজনেই অবাক হয়ে অনেকক্ষণ সেখানে দাঁড়িয়ে রইল। তারপর বিমল ধীরে ধীরে বলল, তাহলে কাল আমরা এই বিড়ালটারই মরণ কান্না শুনেছি। কে কে হত্যা করলো? কোন অজানা বিভীষিকা এই বাগানে বাস করে? আজ রাত্রে তা বোঝবার চেষ্টা করব। পেট্রোলের একটা 400 বাতি লণ্ঠন ও দুটো বন্দুক নিয়ে বিমল ও কুমার সন্ধ্যার পর বাগানে এসে বসল। খানিক আলোয় খানিক আঁধারে বাগানের বিচিত্র গাছগুলোকে আরো অদ্ভুত দেখাতে লাগল। বাড়িওয়ালা সত্য কথাই বলেছিল, সন্ধ্যার পরে ভয়ে এখানে কেউই আসে না। কারণ 2 ঘন্টা অপেক্ষা করার পরেও আশপাশ থেকে তারা কোনো মানুষের সাড়া পেল না। তাদের মনে হলো এ যেন সৃষ্টি ছাড়া ঠাঁই, কেবল অভিশপ্তরাই এখানে বাস করতে পারে। 2-3টে পেঁচা ও বাদুড় নিস্তব্ধতার শূন্যতা ভেঙে সশব্দে কোথায় যেন উড়ে গেল। বিমল ও কুমার দুজনেই তাদের উড়ন্ত দেহের দিকে মুখ তুলে দেখল। হয়তো তারা আশা করেছিল এখানে কোনো অজ্ঞাত শত্রু তাদের দেহ ধরে বাগানের জমিতে আছড়ে ফেলবে। কুমার, একটা চমৎকার মিষ্টি গন্ধ পাচ্ছ কি? হ্যাঁ, পাচ্ছি, কিন্তু এ বাগানে সকালে কোনো ফুল দেখিনি, কোনো সুগন্ধও পাইনি। বিমল দেখল কুমার ধীরে ধীরে অর্কিডগুলোর দিকে এগিয়ে গেল। তারপর সেই রক্তমুখ অর্কিড ফুলের কাছে গিয়ে দাঁড়ালো। পর মুহূর্তেই এক আর্তনাদ এবং সঙ্গে সঙ্গেই কুমারের দেহ মাটির ওপরে লুটিয়ে পড়ে বিষম ছটফট করতে লাগল। চোখের পলক ফেলবার আগেই বিমল সেখানে গিয়ে হাজির হলো এবং কুমারের দিকে তাকাতেই ব্যাপারটা বুঝতে তার বিলম্ব হলো না। সে তখনই রিভলভারটা তুলে অর্কিড গাছটাকে লক্ষ্য করে উপরি উপরি 2বার গুলি বৃষ্টি করলো। তারপর মাটি থেকে কুমারের বন্দুকটা নিয়ে আরো 2বার বন্দুক ছোঁড়বার পর রক্তমুখ ফুল শুদ্ধ অর্কিড গাছটা 2খানা হয়ে ভেঙে পড়ল। কুমার তখন অজ্ঞান হয়ে গেছে। তার সারা দেহ জড়িয়ে অনেকগুলো লম্বা শুঁয়া বা দাঁড়া থরথর করে কাঁপছে। বিমল তাড়াতাড়ি ছুরি বার করে সেগুলো কাটতে বসল। কুমারের জ্ঞান হয়েছে, কিন্তু তার সর্বাঙ্গ তখন ফোঁড়ার মতো টাটিয়ে রয়েছে। পাশে দাঁড়িয়ে বিমল বলল, আসল ব্যাপারটা এইবার বোঝা গেল। বইতে পড়েছিলাম দক্ষিণ আমেরিকা ও আরও কোনো কোনো দেশে এমন কোনো কোনো জাতের অর্কিড পাওয়া যায় যারা জীবজন্তুর রক্ত শোষণ করতে পারে। উদ্ভিদ শাস্ত্রে পণ্ডিত রামময় বাবু ওই রকম এক মারাত্মক অর্কিড এনে এখানে পালন করছিলেন। দিনে সে নিরাপদ ছিল, কিন্তু রাত্রে তার ফুলে গন্ধ জাগার সঙ্গে সঙ্গেই সে রক্তপান করতে চাইত। তখন গন্ধ ছড়িয়ে
নানা জীবজন্তুকে কাছে আকর্ষণ করে এই পিশাচ অর্কিড অক্টোপাসের মতন শুঁয়ো দিয়ে তাদের আক্রমণ করত।